প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ভয়ঙ্কর তথ্য, পাকিস্তানি আইএসআই গোয়েন্দা সংস্থার সেনাবাহিনী বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে অফিস বানিয়েছে এবং সেইখানে চলছে জিহাদি ট্রেনিং। হাজারখানেক জঙ্গি এবং জিহাদিদের ট্রেনিং দিচ্ছে। এই কথা শুধু আমি বলছি না, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সংস্থাগুলো এই কথাগুলো বলছে এবং তারা দায়িত্ব নিয়ে প্রচার করছে। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম 317টা কন্টেইনার নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করেছিল এবং অস্ত্র গোলা বারুদ খালাস করেছে। আপনাদেরকে তথ্য প্রমাণ সরকারি কাগজ দিয়ে প্রমাণ দেখিয়েছিলাম যে কথা সত্য, অস্ত্র গোলা বারুদ এসেছিল এবং সেই কারণে দুইজনকে চাকরিচ্যুত করা হয়েছে সেদিকে যাওয়ার কারণে। এবং সেই জাহাজে কিন্তু কি কি অস্ত্র এসেছে সেটাও আপনাদেরকে বলেছিলাম। ইতিমধ্যে মাহফুজ কিন্তু দ্বিতীয় বিপ্লবের ঘোষণা দিয়েছে। মিলিটেন্ট অর্থাৎ ইউনূসের প্রধান সহকারী একটা গৃহযুদ্ধের জন্য ডাক দিয়েছে ছাত্র যুব সমাজকে, সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। সে বলেছিল পালংবাদ এবং বাংলাদেশের জনগণকে সে পালন করার জন্য, তারা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সে কিন্তু ইঙ্গিত দিয়েছে এবং জিহাদের ডাক দিয়েছে। তো সেই জিহাদের ডাকের অংশ হিসেবে একই সূত্রে গাথা পাকিস্তানি আইএসআই গোয়েন্দা সংস্থা কর্তৃক জিহাদিদের জঙ্গিদের কিন্তু এখন ট্রেনিং দিচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে। সেই নিউজগুলো আমরা আপনাদেরকে দেখাবো, একটু দেখি কি বলে। বাংলাদেশের এক অংশের থেকে দাবি করা হলো প্রচুর পরিমাণে পণ্য এসছে এবং তারা সেই সমস্ত ছবি দেওয়া শুরু করলো। কিন্তু তার মধ্যেই একটা আশঙ্কার তথ্য সামনে আসছে, সেটা গোয়েন্দা রিপোর্ট বলছে যে বিশেষ করে ইউএস এবং ব্রিটেনের যে গোয়েন্দা সংস্থা তারা বলছে। দেখেন প্রিয় দর্শক, ব্রিটিশ এবং ইউএসের গোয়েন্দা সংস্থা কিন্তু দাবি করছে এবং তারা বলছে, অর্থাৎ গোয়েন্দা সংস্থা কখন দাবি করে, কথার কোনো প্রমাণ এভিডেন্স না পেলে তারা কখনোই সেগুলো দাবি করে না। এবং এখানে তাই এই টিভি মাধ্যম মিডিয়াগুলো কিন্তু দায়িত্ব নিয়ে প্রচার করছে এই সংবাদগুলো যে এই জাহাজটি এবং পরবর্তী সময় গত পরশুটি জাহাজ আসে চট্টগ্রামের ওই বন্দরে। সেই জাহাজে প্রচুর পরিমাণে পণ্যের পরিবর্তে এসছে গোলা বারুদ। এটাই তথ্য, এটাই সত্যি, এমনটাই যে গোয়েন্দা গোপন রিপোর্টে দাবি করা হচ্ছে। প্রিয় দর্শক, এমনটাই সত্য। আমি কিন্তু আপনাদেরকে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে প্রমাণ করেছি সেই জাহাজে পণ্য নয়, অস্ত্র এবং গোলা বারুদ এসেছে। সরকারি কাগজ দিয়ে প্রমাণ করেছি এবং তারাও বলছে এই কথাটা। কি এসছে? ওই জাহাজ ভর্তি করে এসছে 40 মিলিমিটার গোলা, যেগুলো মূলত আর্টিলারি বা কামানে ব্যবহার করা হয় এবং শর্ট লেন্থে এগুলো ব্যবহার করা হয়। এবং তার সঙ্গে এসছে টাইপ 56, আমরা সেটাও স্ক্রিনে দেখাবো। টাইপ 56 মেশিন গান, যেটা মূলত পাকিস্তানের পাঞ্জাবে তৈরি করা হয়। এটা মূলত AK-47-এর একটা দেশীয় প্রযুক্তি বলা চলে, পাকিস্তান নিজেরাই তৈরি করতে পারে এটা। এবং এই যে এই টাইপ 56 এই গানগুলোকেও পাঠানো হয়েছে ওই জাহাজে ভর্তি করে। এরপর যে পরিকল্পনা আছে যে নির্দিষ্টভাবে এই বিপুল অস্ত্রগুলো ধাপে ধাপে সেটা বাংলাদেশে এসে পৌঁছানোর পর সেটা প্রথমে যাবে বাংলাদেশ আর্মির কাছে। কারণ যে প্রশ্ন এখন উঠছে যে আইএসআইয়ের সঙ্গে যে গোয়েন্দা রিপোর্ট আসছে, ভারতীয় গোয়েন্দা রিপোর্ট তাই আছে যে আইএসআইয়ের সঙ্গে আইএসআই চিফ আসিম মালিকের সঙ্গে ওয়াকারুজ্জামান অর্থাৎ বাংলাদেশের সেনা প্রধানের একাধিকবার ফোনে কথা হয়েছে। এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জঙ্গি নেতা মাহফুজ, এই মাহফুজ আলম কিন্তু বর্তমানে উপদেষ্টা। সে কয়েকবার জেলও খেটেছে তো জঙ্গি তৎপরতার অপরাধে। 2019 সালে আপনাদেরকে সেটাও বলেছিলাম, অনেকে ভুয়া দাবি করেছিল, কিন্তু আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, আমরা প্রমাণ করে দিতে পারবো সে জেল খেটেছিল। আরেকটা বিষয় হলো ওয়াকারুজ্জামান নিজেও কিন্তু একজন জঙ্গি নেতা, সে কিন্তু জামাতের রাজনীতির সাথে জড়িত ছিল এবং ওয়াকারুজ্জামান কয়েকজন বিপদগামী জেনারেল তার সাথে আছে। এই তারা মিলে একত্রিত হয়ে এই দ্বিতীয় বিপ্লব করার জন্য পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক এদের জিহাদিদের ট্রেনিং দিচ্ছে। এবং তারপরে মাহফুজ আলম যে ছবি আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি, যে একসময় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর মাথা ছিল, তাকে মোহাম্মদ ইউনূসের প্রধান পরামর্শদাতা করে দেওয়া হয়েছে। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর মাথা মাহফুজ আলম, সেই ছবি সিএনএর স্ক্রিনে আমরা দেখাচ্ছি, তার ছবি, মাহফুজ আলমের ছবি। তাকে আইএসআইয়ের মদতে, পরামর্শে এবং ওয়াকারুজ্জামানের নির্দেশে তাকে ইউনূসের বাংলাদেশের
প্রধান পরামর্শ। হ্যাঁ, আমরা আগেও বলেছিলাম ওয়াকারুজ্জামানের নির্দেশে এই মাহফুজ আলমকে ইউনূসের প্রধান সহকারী বানানো হয়। অর্থাৎ এই বিপদগামী ওয়াকারুজ্জামান কিন্তু এই ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের ধারণা, সবার ধারণা, আশা করি ভুল ভেঙে যাবে। দেবেন এই মাহফুজ আলম যে 2019 সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সারা বিশ্বে তার মাথার দাম ধরা রয়েছে, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর মাথা। এবং যে তথ্য জানিয়ে রাখার চেষ্টা করব যে এরপর নির্দিষ্টভাবে যে প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে কি তাহলে বাংলাদেশের সেনা আইএসআই নিয়ন্ত্রিত, বাংলাদেশের সেনার যে গোয়েন্দা শাখা আছে ডিজিএফআই তা কি আইএসআই নিয়ন্ত্রিত, এই প্রশ্ন উঠছে। এবং যে পথে করাচি থেকে চট্টগ্রামে এই অস্ত্রবাহী জাহাজ ঢুকছে সেই তথ্য, সেই ছবি হলো এভাবেই প্রবেশ করছে। এর পাশাপাশি আমাদের সঙ্গে আমাদের অতিথি রয়েছেন, তারপর ছোট্ট করে জানিয়ে রাখবো যে বাংলাদেশের যে অস্ত্র সম্ভার সেখানে মোটামুটি 8টি পুরো মিগ রয়েছে, অর্থাৎ মিগ 29, প্রায় সেটা তামাদি হয়ে যাওয়ার মতো অবস্থা যুদ্ধের বাজারে। এবং রয়েছে কিছু কে ভার্সন, অর্থাৎ J7 কে ভার্সনের এই যে এই AK-47 এগুলোকে আসলে এগুলা 56 এগুলো দিয়েই আসলে জঙ্গিদেরকে হাতে তুলে দেওয়া হবে, জঙ্গিদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে দ্বিতীয় বিপ্লব করা যায়, অর্থাৎ দেশটাকে একটা আফগানিস্তানে রূপান্তর করা যায়। এই কারণেই এই পাকিস্তানি সহায়তায় বর্তমান সেনাবাহিনীর বিপদগামী কিছু সদস্য জিহাদিদেরকে ট্রেনিং দিচ্ছে, দুর্দর্শ ট্রেনিংদেরকে। ইতিমধ্যে তাদেরকে জেল থেকে বের করে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। আমরা আরেকটু শুনি। কিছু ফাইটার জেট যেটা সামান্যতম যদি ঢাকা থেকে নড়াচড়া করে তাহলে শিলিগুড়িতে আমাদের যে এয়ার ডিফেন্স রয়েছে S-400, সেটার খুব বেশি 10 মিনিট সময় লাগবে বাংলাদেশের বায়ুসেনাকে পর্যদস্ত করতে। যারা বলেছিলেন পাকিস্তান থেকে অস্ত্র আনছে ভারতকে শায়েস্তা করার জন্য, প্রিয় দর্শক, আপনি নেংটি নিয়ে, বটি নিয়ে আপনি বিমানের সাথে যুদ্ধ করতে যাবেন, আপনাকে মিশিয়ে দিতে মুহূর্তের মধ্যে ভারতের, তিনি 10 মিনিট বলেছেন, আমি মনে করি 2 মিনিটেই মিশিয়ে দিবে মাটির সাথে বাংলাদেশকে। অর্থাৎ তারা যে পাকিস্তান থেকে অস্ত্র যে আনছে 71,000 কোটি টাকার চুক্তি করেছে, সেই টাকাটাও কিন্তু লুটপাট করবে এই ইউনূস গং। আপনারা বুঝতে পেরেছেন এই লুটপাটকারী কারা জড়িত এর সাথে। অর্থাৎ এর সাথে যদি রাঘব বোয়ালরা জড়িত না থাকে তাহলে ইউনূসের একার পক্ষে এত টাকা লুটপাট করা সম্ভব নয়। আবারও বলছি, আমরা আরেকটা সংবাদ মাধ্যমে রিপোর্ট দেখি, সেখানে কি বলে আমরা শুনবো। ভারতের প্রাক্তন রয়ের প্রধান, ওনার বক্তব্য বলবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাই। আগে ছিল এনএসডি, এখন বর্তমানে সেটার নাম হয়েছে দীপাঙ্কর চক্রবর্তী, তিনি ছিলেন সেটার প্রধান। উনি কি বলে একটু শুনি আমরা। আজ তাক বাংলায় দীপাঞ্জন বাবু, শুরুতে যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে একটা জাহাজ এসে চট্টগ্রামে ভিড়লো, যেটা বলা হচ্ছে করাচি থেকে এসেছিল, এত বছর পর এইরকম একটা দৃশ্য দেখে নানা প্রশ্ন তো উঠতে শুরুই করে যে জাহাজটাই কি এসেছিল, কি মনে করছেন আপনি? যতটুকু খবর পেয়ে এই যে দেখেন ঢাকার সেনানিবাস বাসে আইএসআই অফিস সেনা ট্রেনিং দিচ্ছে 68 টন জিহাদিকে। এদের ইনফরমেশনে কিছুটা ভুল আছে, 68 জন নয়, হাজার খানেক জঙ্গি এবং জিহাদিদেরকে ট্রেনিং দিচ্ছে পাকিস্তানি আইএসআই সেনারা। আমরা যে জাহাজটি আসলে চীন থেকে এসেছে, করাচি বন্দর হয়ে এসেছে। এবং এইটুকু খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে, চট্টগ্রাম বন্দরের যে কাস্টমস তাদের সূত্র থেকে, যে ওদের নাকি প্রচুর অস্ত্র এসেছে। কারণ বাংলাদেশ সরকার, প্রিয় দর্শক, যদি অস্ত্র শস্ত্র না আসে, গোয়েন্দা রিপোর্ট ভালো মতোই জানে কি আসছে, এরা দায়িত্ব নিয়ে সংবাদগুলো প্রচার কখনোই করতো না যদি অস্ত্রশস্ত্র না আসতো। এবং আপনাদেরকে অফিসিয়ালি ডকুমেন্টারি এভিডেন্স দিয়েও প্রমাণ করেছি যে এই জাহাজে কোনো পণ্য নয়, অস্ত্র গোলা বারুদ বোঝাই করে এসেছে। এতদিন হয়ে গেল, এত বিতর্কের পরেও বাংলাদেশ সরকার কিন্তু অফিসিয়ালি সরকারিভাবে কোনো রকম বিজ্ঞপ্তি দেয়নি বা কোনো রকম মন্তব্য করেনি। এটাও শোনা যাচ্ছে যে ওখানে বেশ কিছু কিন্তু পাকিস্তান থেকে আসা লোকজন ছিল এবং তারা যখন বন্দর এলাকায় ঘোরাঘুরি করতে থাকে তখন কাস্টমসে 2-3 জন অফিসার ইন্টারভেন করেন এবং অদ্ভুতভাবে সেই কাস্টমসের অফিসারদের রাতারাতি চট্টগ্রাম বন্দর থেকে বন্দি করে দেওয়া হয়। সো নিশ্চিতভাবে বলা যায় যে সামথিং ইজ ফিশিং, কিছু একটা গন্ডগোল তো হচ্ছে। এবং
সেটার উদ্দেশ্যটা কি? দেখুন, উদ্দেশ্য একটাই, যেভাবে হোক ঘুরিয়ে ফিরিয়ে ভারতবর্ষকে বিব্রত করা বা ভারতবর্ষের যে সীমান্তবর্তী রাজ্যগুলো রয়েছে সেখানে নাশকতামূলক কাজ চালানো এবং ভারত সরকারকে প্ররোচনা দেওয়া যাতে কোনোভাবে ভারত সরকার একটা সরাসরি সরকারিভাবে যুদ্ধে লিপ্ত বা সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। এটা তো একটা পরিষ্কারভাবে পরিকল্পনার অংশ, সেটাই দেখা যাচ্ছে এখন অবধি। কিন্তু একটা দেশ যদি ভারতের সঙ্গে শত্রুতা করে, প্রিয় দর্শক, এখানে ভারতের সাথে যদি উস্কানি দেয় তাহলে তো ভালোই হবে, তখন ইউনুস গংদের পিষে মারবে। সেটা এখন বাংলাদেশের মুক্তিকামী জনতা চায়, কিন্তু তারা সেটা করবে না। তারা বাংলাদেশের অভ্যন্তরে একটা গৃহযুদ্ধ সৃষ্টি করে, অর্থাৎ একটা জিহাদি আফগানিস্তানের মতো জিহাদি শাসন ব্যবস্থা কায়েম দিকে এগুচ্ছে। মাহফুজ আলমের স্ট্যাটাস, সার্জিস এবং হাসনাতের স্ট্যাটাস তাই প্রমাণ করে। এবং সমন্বয়ক হান্নানও বলেছে তারা দ্বিতীয় বিপ্লবের জন্য প্রস্তুত। অর্থাৎ এই দ্বিতীয় বিপ্লবটাকে গৃহযুদ্ধ করে তালেবানি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হচ্ছে বাংলাদেশের তাদের মুখ্য উদ্দেশ্য। এবং এর পেছনে ইন্ধন যোগাচ্ছে ইউনুস স্বয়ং নিজে, এবং পিছনে সর্বশক্তি নিয়োগ করছে বিপদগামী কিছু জেনারেল। আর ওয়াকারুজ্জামান তো আছে, ওয়াকারুজ্জামান নিজে একজন জঙ্গি, সে জামাত শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিল। আপনাদেরকে দেখিয়েছি যে অতীতের একটা অডিও কনভারসেশন জেনারেলদের, যেখানে ওয়াকারুজ্জামানের বাবা নাকি দাদা পিস কমিটির সভাপতি ছিল, 71-এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এবং সে নিজেও যে জামাতে শিবিরের সাথী ছিল ছাত্রকালীন সময়ে সেইটা, এবং কয়েকজন জেনারেলের নামও সেই কথোপকথনে আমরা শুনেছি। সুতরাং এখন আইএস যে ট্রেনিং দিচ্ছে ক্যান্টনমেন্টে জিহাদিদের, এটা পরিষ্কার হয়ে গেল এই সমস্ত গোয়েন্দা তথ্য এবং এদের প্রচারণা থেকে। তো প্রিয় দর্শক, আপনারা সতর্ক থাকুন, আপনারাও প্রস্তুতি নেন দ্বিতীয় বিপ্লবের জন্য, এই জঙ্গি নেতা মাহফুজকে মোকাবেলা করার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।